উদ্যোগে যে ওয়েব একাডেমিয়ার ক্লাসরুমে আজকে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম। তো বর্তমানে এই ওয়েব একাডেমিয়া ছাত্রছাত্রীর সাহায্যের জন্য, তাদের পড়াশোনার সুবিধার জন্য একটা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন পার্থবাবুর উদ্যোগে। তো আমি আজকে সেই তারই একটা পার্ট হিসাবে পদার্থবিদ্যার একাদশ শ্রেণীর ভেক্টর চ্যাপ্টারটা আলোচনা করব। তো এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখতে পাবে, তার সাথে সাথে ফেসবুকেও তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। আমাদের যে সংস্থাটা নাম হচ্ছে ওয়েব একাডেমিয়া। আমার নাম সুজয় পাঁজা। আমি তোমাদের আজকের পদার্থবিদ্যার ভেক্টর চ্যাপ্টারটা আলোচনা করব ক্লাস 11-এর, এবং যারা নিট বা জেই দেবে তাদের বেসিক যে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি আজকে এই চ্যাপ্টারটা আলোচনা করব। তো যেহেতু আমাদের যে পদার্থবিদ্যার আজকের চ্যাপ্টারটার নাম ভেক্টর, তো ভেক্টর রাশি বা স্কেলার রাশি এই সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রাশি বা ভৌত রাশি কি। তো এই যে রাশিটা আমাদের কি না, প্রাকৃতিক বিষয় যেটা আমরা পরিমাপ করতে পারবো তাকে রাশি বলা হবে। যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হবে রাশি, যেগুলো আমরা পরিমাপ করতে পারবো না সেগুলো আমাদের রাশি বলে বিবেচিত হবে না। আমি এর উদাহরণ হিসাবে বলতে পারি যে এক বোতল জল বা এক কাপ চা বা এক গ্লাস জল, এইগুলো কি রাশির মধ্যে পড়ে না? আগে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। বা এক বালতি জল, তো এগুলো আদেও রাশির মধ্যে পড়ে না। কেন রাশির মধ্যে পড়ে না? না, এক গ্লাস জল বা এক কাপ চা এগুলো কোনো পরিমাপ বোঝাচ্ছে না। যদি বলা হয় এক গ্লাস জলের আয়তন বা এক কাপ চায়ের উষ্ণতা বা ওই চায়ের ঘনত্ব বা যে চায়ের আয়তন বা এক গ্লাস জলের আয়তন বা এক গ্লাস জলের ওজন, এগুলো হবে আমাদের রাশি। তাহলে শুধুমাত্র এক গ্লাস জল বা এক কাপ চা এটা কোনো রাশি বোঝাবে না। এর আয়তন, এর ঘনত্ব, এর উষ্ণতা, এগুলো সব একটা রাশি বোঝাবে। তাহলে রাশি যেটা আসলো আমাদের, সেটা প্রাকৃতিক বিষয় যেটা আমরা পরিমাপ করতে পারছি, মেজার করতে পারছি, সেটা হয়ে যাবে আমাদের রাশি। যেহেতু এখানে স্কেলার ভেক্টরের পার্ট আমরা আলোচনা করছি, তো ডাইরেক্ট আমরা সেই জায়গাতেই চলে যাব। এই যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কি হবে বা এর সংজ্ঞা কি হবে বা এর উদাহরণ কি হবে সেই জায়গাগুলোতে আমরা যাব, আর ভেক্টর রাশি কি হবে, তার সংজ্ঞা কি হবে, উদাহরণ কি হবে, আমরা সেই জায়গাতে যাব। তো এই যে রাশিটা আমরা পরিমাপ করলাম বা আমরা একটা রাশি বললাম, ভৌত রাশি বললাম, এই ভৌত রাশিটাকে প্রকাশ করতে গেলে আমাদের দুটো জিনিস রাখবে। এটা তোমরা পরিমাপ চ্যাপ্টারে পড়েছো। একটা হচ্ছে ওই রাশির মান, আর একটা হলো ওই রাশির একক। একটা ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে সেই রাশির একটা মান লাগবে আর একটা একক লাগবে। তো এই মানটাকে আমরা একটা সংখ্যা পাবো, সামথিং একটা কিছু সংখ্যা পাবো, সেই জন্য আমি সেটাকে এন দিয়ে প্রকাশ করলাম। আর একটা হচ্ছে এককের জন্য ইউনিট হিসাবে আমি ইউ লিখলাম। এবার সব রাশির যে একক থাকবে এমন কোনো ব্যাপার নেই, যেগুলো সমজাতীয় রাশির অনুপাত সেগুলোর একক থাকবে না। কিন্তু সাধারণত বলতে গেলে আমাদের ভৌত রাশিটাকে প্রকাশ করতে গেলে তার একটা মান আর একটা একক লাগবে। এখন আসা যায়, আমরা এখন দেখব যে এই যে এন আর ইউ আমরা দেখালাম এখানে, সংখ্যা মানটা আর এককটা, এদের মধ্যে সম্পর্কটা কি। অর্থাৎ এন প্রপোর্শনাল টু ইউ হবে না এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ হবে, অর্থাৎ এন প্রপোর্শনাল টু 1/ইউ হবে। এই দুটোর মধ্যে কোন সম্পর্কটা সঠিক সেটা আমরা এখন আলোচনা করব। কারণ এই জায়গা থেকে অনেক সময় এমসিকিউ থাকে। তাছাড়া একক চেঞ্জের যে ম্যাথগুলো সেটা এইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে করতে হয়। তো অনেকেরই মনে হতে পারে যে এরা সমানুপাতিক, বা কারোর মনে হতে পারে এটা ব্যস্তানুপাতিক। তো সেটা ক্লিয়ার করার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুমি একটা দৈর্ঘ্য মেপেছো, কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করেছো, একটা রডের দৈর্ঘ্য পেয়েছো 2 মিটার। এটাকে যখন সেন্টিমিটার করব অবশ্যই আমরা 200 সেন্টিমিটার পাবো। তো এই জায়গা থেকে দেখা যাক যে আমাদের যে সংখ্যা মানটা ছিল, অর্থাৎ রাশিটাকে প্রকাশ করতে গেলে যে সংখ্যা মান আর একক লেগেছিল, এর মধ্যে সংখ্যা মানটা যখন 2 থেকে 200 হলো, অর্থাৎ সংখ্যা মানটা বাড়লো,
তখন দেখা যাচ্ছে যে এককটা রয়েছে মিটার থেকে সেন্টিমিটার হয়েছে, অর্থাৎ এককের যে স্ট্যান্ডার্ডটা সেটা হচ্ছে আমাদের কমেছে। তাহলে এখানে সংখ্যা মানটা বাড়লে এককের যে স্ট্যান্ডার্ডটা সেটা কমছে। তাহলে এই জায়গা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের এই ভৌত রাশির মান আর একক এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমাদের যে টপিকের যে মেন পার্ট, সেই স্কেলার রাশি ভেক্টর রাশিতে আমরা এখন চলে যাব। তো স্কেলার রাশি কি হবে, তোমরা ক্লাস 9-এ এগুলো পড়েছো, যে তার থেকে একটু আমরা যেহেতু ক্লাস 11 এখন আর একটু আপডেট ভাবে আমরা পড়বো। যে স্কেলার রাশির ডেফিনেশন তোমরা পড়েছিলে যে রাশির মান আছে অভিমুখ নেই সেই রাশিটা হয়ে যাবে স্কেলার রাশি। দিয়ে তার এক্সাম্পল পড়েছিলে যে একটা দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি, শক্তি আমাদের স্কেলার রাশি, কৃতকার্য আমাদের স্কেলার রাশি। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। কিন্তু এখন আমরা এই সংজ্ঞাটাকে কিভাবে পড়ব না, স্কেলার রাশি মানে মান আছে অভিমুখ নেই, আর তার সাথে আমরা অ্যাড করব যে এই স্কেলার রাশির যে যোগ বিয়োগ বা গুণ ভাগ, অর্থাৎ স্কেলার রাশির যে বীজগণিত সেটা আমাদের সাধারণ যে বীজগণিত সেই সূত্র মেনে চলবে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা বলবো যে রাশির মান অভিমুখ 2 আছে এবং তারা অবশ্যই ভেক্টর বীজগণিত মেনে চলবে। ভেক্টর বীজগণিত মানে দুটো ভেক্টর রাশির যে যোগ বিয়োগ বা গুণ ভাগ সেইটা আমরা সাধারণ বীজগণিতের যোগ বিয়োগ ধরে করব না, তাদের জন্য আলাদা রুলস আছে, সেই রুলস ফলো করে আমরা যোগ বিয়োগ করব। আমি এই পার্টটাকে কেন এখানে হাইলাইট করলাম, এর পেছনে আমি তোমাদের কয়েকটা রাশির উদাহরণ দিচ্ছি যেগুলোর অভিমুখ আছে অথচ তারা স্কেলার রাশির মধ্যে বিবেচিত হয়। সেই এক্সাম্পলগুলো এখন আমি তোমাদের দেব। যেমন ধরো প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, চাপ, পৃষ্ঠটান, এই যে রাশিগুলো আছে, দেখো প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। যখন একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায় আমরা জানি তার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে বা অভিমুখ থাকে। ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে বাইরের বর্তনীতে কারেন্টটা যাচ্ছে। চাপ যেটা আছে তারও অভিমুখ থাকে। তার কারণ কি হয়, আমরা পড়েছি ভূগোলের মধ্যে যে আমাদের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ বা পার্শ্বচাপ, বিভিন্ন দিকে চাপটা কাজ করে, তো চাপেরও একটা অভিমুখ থাকে। মান অভিমুখ দুটোই রয়েছে। পৃষ্ঠ টানের মধ্যে টান কথাটাও রয়েছে, আবার টান মানে আমরা জানি এক ধরনের বল, কিন্তু তা সত্ত্বেও এই পৃষ্ঠ টান হচ্ছে স্কেলার রাশি। এইগুলো কেন বললাম না, এদের মান অভিমুখ দুটোই রয়েছে অথচ এরা ভেক্টর বীজগণিতকে ফলো করে না, এরা সাধারণ স্কেলারের যোগ বিয়োগ মেনে চলে, সেই জন্য আমরা এদেরকে স্কেলার রাশির মধ্যে ফেলবো। ঠিক আছে, বা তোমাদের ক্লাস 11-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী বলবে যে এটাকে স্কেলার রাশি হিসাবে আমরা বিবেচনা করব। তো এটা গেল আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশির যে পার্টগুলো এবং যে ডেফিনেশনগুলো ক্লাস 9-এ পড়েছিলে তার থেকে একটু আমরা আপডেটভাবে পড়লাম। এর মধ্যে আরেকটা উদাহরণও দিতে পারো যেটা আমি অবশ্যই বইয়ের মধ্যে পাই না, যে সময়। কারণ আমরা জানি সময়েরও একটা অভিমুখ রয়েছে। এবার কেউ বলবে টাইম মেশিনে আমরা হয়তো রিভার্সে যেতে পারি, সেই ব্যাপারগুলো তো আমাদের এখন প্রমাণিতভাবে আমরা কিছু পাচ্ছি না। তো সময় 2023 সাল গেছে, 24 সাল এসছে, এরপরে 2025 সাল আসবে, তাহলে এই সময়টাও কিন্তু আমাদের একটা অ্যাডভান্সের দিকে যাচ্ছে। তাহলে সেই হিসাবে সময়টারও একটা মান আছে তো অবশ্যই, এবং সাথে সাথে একটা অভিমুখও রয়েছে যে সময়টা সবসময় অ্যাডভান্সের দিকে যাচ্ছে, একটা আগের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। তো সেই হিসাবে সময়টাকেও আমরা কিন্তু স্কেলার রাশি হিসাবে বিবেচনা করি। তো এই গেল আমাদের স্কেলার রাশি ভেক্টর রাশি ডেফিনেশন। এরপর আমরা যেহেতু চ্যাপ্টারটার নাম ভেক্টর রাশি, ভেক্টর রাশিটাকে নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব যে ভেক্টর রাশিটাকে বা ভেক্টরটাকে আমরা প্রকাশ করব কিভাবে, রিপ্রেজেন্ট করব কিভাবে। তো আমরা যদি ধরো সাপোজ একটা বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা বস্তু যাচ্ছে, তার একটা সরণ হচ্ছে এ থেকে বি, তো এটাকে প্রকাশ করতে গেলে আমাদের একটা তীর চিহ্নর সাহায্যে প্রকাশ করতে হয়। আমরা এটাকে এ বি লিখে মাথাতে একটা অ্যারো দেব। এর দুটো বিন্দু রয়েছে, একটা বিন্দু হচ্ছে আদি বিন্দু আর যেখানে শেষ হচ্ছে সেটাকে শেষ বা অন্তিম বিন্দু বলবো। আদি বিন্দু আর হচ্ছে শেষ বা অন্তিম বিন্দু। আর হেড বা টেল আকারেও বলা যায়, এটা হচ্ছে আমাদের শেষ বিন্দুটা, এটা হচ্ছে আমাদের শুরুর বিন্দুটা। তাহলে হেড আর টেল হিসাবেও আমরা এটাকে বলতে পারি। রিপ্রেজেন্ট যখন করব বা প্রকাশ করব তখন আমরা ওই এবি দিলাম, দিয়ে মাথায় একটা
ভেক্টরের অ্যারো দেব। এরপর আমি চলে যাচ্ছি যে ভেক্টরটাকে আমাদের কিছু জায়গাতে কয়েকটা ক্লাসিফিকেশন আমরা সেই জায়গায় বা ভাগ আমরা দেখাবো, যেগুলো আমাদের পরবর্তী পর্যায়ে যখন ব্যবহারিক ক্ষেত্রে যে পরের চ্যাপ্টারগুলোতে যাব সেখানে আমরা সেই টার্মগুলোকে শিখবো বা জানবো, সেই জন্য আমাদের কয়েকটা ভাগ আমরা এখানে দেখাবো। তো প্রথমে আমি চলে আসছি এখানে যে ভেক্টরের, সেটা হলো সমান ভেক্টর। সমান ভেক্টর, তো সমান ভেক্টর কি, যে দুটো আমাদের ভেক্টর আছে যাদের মানটা সমান এবং অভিমুখটা একই দিকে। দেখো আমি এই দুটোর লেন্থটা সেম রেখেছি এবং এরা পরস্পর সমান্তরাল রয়েছে। সাপোজ এটা যদি এ হয়, এটা আমার বি হয়, তো এখানে বলতে পারবো এ সমান বি, এই দুটো হয়ে গেল আমাদের সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর হতে গেলে কি হতে হবে না, ভেক্টর দুটোকে মানে সমান হতে হবে এবং তাদেরকে পরস্পর সমান্তরাল হতে হবে। তো সেটা আমি এখানে উদাহরণ দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে অঙ্কন করব। দুটোর লেন্থ সেম রেখেছি এবং দুটোর মধ্যে দেখো কোনো কোণ তৈরি হচ্ছে না, অর্থাৎ দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা রয়েছে। তুমি দুদিকে বাড়িয়ে যাও, এটা মিট করবে না। তাহলে এটা হয়ে গেল সমান ভেক্টর। নেক্সট চলে যাবো, বেসিক যে কটা লাগবে আমি সেগুলো আলোচনা করছি। বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি হবে না, দুটো ভেক্টর আছে যাদের মানটা সমান কিন্তু অভিমুখটা পরস্পর বিপরীত দিকে, এরা সমান্তরাল আছে। ঠিক আছে, এখানে এ আর বিটা সমান্তরাল আছে কিন্তু অভিমুখটা উল্টো দিকে আছে। তাহলে এই দুটো ভেক্টরের মান সমান আছে, আমরা দেখতে পাবো যে এই পুরো লেন্থটা সমান আমি অঙ্কন করেছি, কিন্তু দুটোর অভিমুখ উল্টো দিকে আছে। এখানে যদি কোণটা পরস্পর 0 ডিগ্রি থাকে, এখানে কোণটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, কারণ একটা সামনের দিকে যাচ্ছে, একটা পেছনের দিকে অভিমুখটা আছে। তো এই দুটো ভেক্টর হয়ে যাচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। তো সেটা কিভাবে প্রকাশ করবো না, এ সমান মাইনাস, এই যে মাইনাস সাইনটা ভেক্টরের ক্ষেত্রে প্রকাশ করা দেয়া আছে, এটার অর্থ হলো তারা বিপরীত দিক বোঝাচ্ছে, অর্থাৎ এদের মধ্যে কোণটা হচ্ছে 180 ডিগ্রি। সমান ভেক্টর গেল, বিপরীত ভেক্টর গেল। এরপরে আমরা পড়ব এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টরটা কি হবে না, যদি কয়েকটি ভেক্টর আমাদের একই লাইনের উপর অবস্থিত হয়, ধরো এখান থেকে গেছে, একই লাইনের উপর ভেক্টরগুলো অবস্থিত, একটা এ ভেক্টর, হ্যাঁ একটা বি ভেক্টর, একটা সি ভেক্টর, এরা সবাই একই লাইনের উপর অবস্থিত ভেক্টরগুলো। এই ভেক্টরগুলো হয়ে যাবে আমাদের এক রেখীয় ভেক্টর। আর কি রয়েছে আমাদের, এক তলীয় ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরগুলো একই তলের উপর অবস্থিত থাকবে। এক তলীয় ভেক্টর, এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা আমাদের একটা সমতল। আমি এখানে যেরকম ভাবে হোক দুটো ভেক্টরকে অঙ্কন করলাম, এ আর বি, এই দুটো বা আরেকটা ভেক্টর দিয়ে দিলাম সি। এই ভেক্টরগুলো হচ্ছে আমাদের সব এক তলীয় ভেক্টর, কারণ এরা বোর্ডের একই সমতলের উপর অবস্থিত রয়েছে। তাহলে এই ভেক্টরগুলো হয়ে যাবে আমাদের এক তলীয় ভেক্টর। আর একটা সংজ্ঞা যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট লাগে বা যেটা আমাদের ম্যাথ করতেও কাজে লাগবে, তো সেটা আলোচনা করব, একক ভেক্টর। একক ভেক্টর জিনিসটা কি না, এটা একটা ভেক্টর যার মানটা হবে 1, অর্থাৎ ভেক্টরটার অভিমুখ আছে, সব আছে, কিন্তু ম্যাগনিটিউডটা বা মানটা হচ্ছে 1, সেই ভেক্টরটা হয়ে যাবে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের ক্ষেত্রে আমাদের এটা ম্যাথ থাকে অনেক সময় একক ভেক্টর দিয়ে, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে একক ভেক্টর যেটা, সেটার মান হয়ে যাবে আমাদের 1। তো এটা আমরা কিভাবে প্রকাশ করব, ধরো কোনো একটা ভেক্টর রয়েছে এ, এই এ ভেক্টরের অভিমুখে যদি আমরা একক ভেক্টর বের করতে চাই, এটা হলো ভেক্টর এ, আর এটাকে যদি আমরা ভেক্টর এর মান ভাবি, তো তখন সেটাকে মড আকারে লিখবো, এটা হলো ভেক্টর এর মান।
আমি একটু আগেই বলেছিলাম যে রাশিকে প্রকাশ করতে গেলে একটা মান লাগে, অবশ্যই একটা মান থাকবে, আর তো একক থাকেই। তো এই যে এ ভেক্টরটার তার মান কত সেটাকে আমরা মড এ দিয়ে প্রকাশ করব বা এ দিয়ে এইভাবে আমরা প্রকাশ করব। একক ভেক্টর বোঝাবে যে যখন কোনো একটা ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করব তখন সেটা আমরা পেয়ে যাব একক ভেক্টর। তো একক ভেক্টরটাকে আমাদের ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, সেই জন্য আমি এন ক্যাপ দিয়েছি একক ভেক্টরটাকে। এন ক্যাপ ইজ ইকাল টু আমরা লিখতে পারছি ভেক্টর এ বাই মড এ, বা তুমি শুধু এ দিয়েও তোমরা এটাকে প্রকাশ করতে পারো। অনেক সময় একটা প্রশ্ন দেয়া থাকে যে একক ভেক্টরের সাহায্যে একটা ভেক্টরকে লেখো, তো তখন আমরা কিভাবে লিখব না, একটা ভেক্টর এ সমান ওই ভেক্টরের মান আর ওই বরাবর একক ভেক্টর। এটা হচ্ছে একক ভেক্টরের সাহায্যে একটা ভেক্টরকে প্রকাশ করা। আরেকটা যেটা তোমাদের লাগে সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তো সেটা এখন আমরা যাব যে শূন্য ভেক্টর কাকে বলে বা অকার্যকর ভেক্টর কাকে বলে। শূন্য ভেক্টর হলো একটা ভেক্টর যেটার মানটা শূন্য, অর্থাৎ কোনো মান নেই, এটাকে আমরা শূন্য ভেক্টর বলবো বা অকার্যকর ভেক্টর বলবো। আবার যেহেতু এর কোনো মান নেই সেই জন্য এটাকে নাল ভেক্টরও বলা হয়। মান না থাকলে সেটা কোনো কাজ করতে পারবে না, সেই জন্য এটাকে অকার্যকর ভেক্টর বলা হয়। তো এর একটা সিগনিফিকেন্স আছে, এর একটা তাৎপর্য আছে। এর এক্সাম্পল কি হবে, এর উদাহরণ হবে শূন্য সরণ, শূন্য বেগ, এগুলো সবই হচ্ছে শূন্য ভেক্টরের উদাহরণ। বা আমরা যদি মূলবিন্দুর আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম তার মূলবিন্দুর যে স্থানাঙ্ক সেটাকে যদি ভেক্টর আকারে প্রকাশ করি সেটা একটা শূন্য ভেক্টর হবে। কারণ আমরা জানি মূলবিন্দুর যে স্থানাঙ্কটা যদি আমরা 2 ডাইমেনশনে ভাবি অর্থাৎ দ্বিমাত্রিক দেশে 0,0 হয়, তাহলে মূলবিন্দুর যে অবস্থান সেটা আমাদের একটা শূন্য ভেক্টরের উদাহরণ হবে। তাছাড়া তোমরা বইতে পাবে শূন্য সরণ, শূন্য বেগ, এগুলো সবই শূন্য ভেক্টরের উদাহরণ। তো শূন্য ভেক্টরের তাৎপর্যটা বা কিভাবে আসছে সেটা আমি একটু বোঝাচ্ছি তোমাদের এখন। দেখো, দুটো ভেক্টর যদি সমান হয় অর্থাৎ সমান ভেক্টর হয় তাহলে আমরা এ সমান বি এটা আমরা লিখতে পারি, জাস্ট একটু আগেই আমি দেখিয়ে দিলাম। এবার এই জায়গা থেকে আমি বলতে পারি যে এ মাইনাস বি এটা ইজ ইকাল টু 0। অ্যাকচুয়ালি যদি ভাবি এই যে রিপ্রেজেন্টেশনটা আমি দেখালাম এটা কিন্তু সম্পূর্ণ সঠিক দেখালাম না। কেন কি না, এর বাঁ দিকটা যেটা আছে লেফট হ্যান্ড সাইডটা, সেই লেফট হ্যান্ড সাইডটা একটা ভেক্টর রাশি, অথচ ডান দিকটা আমি স্কেলার করে দিয়েছি। তাহলে এই ব্যাপারটাকে যদি আমরা মাথার মধ্যে রাখি তো এটা 0 যেটা লিখেছি তার মাথাতেও আমাকে একটা ভেক্টর দিতে হবে। এই জায়গাটাতে এখন আসা যাক। তাহলে যেহেতু এর বাঁ দিকটা ভেক্টর, ইকুয়াল সাইন দিয়েছি, ডান দিকটাও ভেক্টর রাশি হবে। তাহলে এই যে শূন্য আমি এখানে লিখলাম, এই শূন্যটার কথা একবার ভেবে দেখো, এর কোনো মান নেই। তাহলে এই যে ভেক্টরটা এখানে আমরা পেলাম, এই ভেক্টরটা হচ্ছে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। আপাতত আমাদের ভেক্টরের যে সংজ্ঞাগুলো আমাদের লাগে বিভিন্ন পারপাসে সেটা আমরা এখন আলোচনা করলাম। সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, একক ভেক্টর, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। এরপরে আমরা চলে যাব যে ভেক্টরের যোগ, যেটাকে বলা হয় ভেক্টর অ্যাডিশন। তো ভেক্টরের যোগের ক্ষেত্রে আমি যখন আলোচনা করব, প্রথমে শুরু করব আমাদের দুটো ভেক্টরের যোগ আমরা কিভাবে করব। তো ভেক্টর যোগ করার পরে আমরা যেটা পাই সেটাকে বলবো লব্ধি বা রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট বা লব্ধি, রেজাল্ট্যান্টটা হচ্ছে ইংরাজি কথা, বাংলায় লব্ধি বলা হয়। লব্ধি মানে কি না, যে দুটো ভেক্টর আছে সেই ভেক্টর দুটোকে আমরা যোগ করছি, তাদের যে রেজাল্টটা সেটা আমরা বের করছি, সেটা হচ্ছে আমাদের লব্ধি বা রেজাল্ট্যান্ট। সাধারণত স্কেলার রাশির যোগ আমরা বলেছি আগে বীজগণিতের যোগ মেনে চলে। তো বীজগণিতের যোগ মানে যেটা তো আমরা একদম নিচু ক্লাস থেকে করে আসছিলে সেভাবে, কিন্তু ভেক্টর রাশির যোগ করতে গেলে আমাদেরকে একটা বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে অভিমুখটা। কারণ ভেক্টরের মধ্যে মান আছে এবং অভিমুখটা আছে। মান তো সহজেই যোগ করে নেওয়া যায়, কিন্তু যখন অভিমুখ আসবে সেই জায়গাটাতে আমাদের যে অ্যাডিশনটা হবে সেটা সাধারণ বীজগণিতের অ্যাডিশন হবে না। তো এর ব্যবহারিক প্রয়োগ তোমরা দেখেছো, ধরো কারো বাড়ির কাছে কোনো একটা তাল গাছ আছে বা একটা নারকেল গাছ আছে, সেটা বাড়ির দিকে চলে যাচ্ছে। অনেক সময় সেই গাছটা কাটার জন্য, বিশেষ করে গ্রামের দিকে এগুলো দেখা যায়, তখন কী করা হয়, দড়ি বেঁধে সেটাকে টান দেওয়া হয় যাতে করে গাছে না গাছটা যেন বাড়ির দিকে না চলে যায়।
তো সেখানে দুজন দুজন করে বা চারজন চারজন করে দুটো আলাদা আলাদা দড়ি বেঁধে টান দেওয়া হচ্ছে। তো এই জায়গাটাতে খেয়াল করে দেখো আমাদের একটা ভেক্টর অ্যাডিশন হচ্ছে, ভেক্টরের যোগ হচ্ছে। আমি সেই জায়গাতে এখন আসব। তো প্রথমে আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ বলতে প্রথমে আমরা দুটি ভেক্টরের যোগ চলে যাব, কারণ ফর্মুলাগুলো বা নিয়মগুলো হচ্ছে আলাদা আলাদা। দুটো ভেক্টরের যোগের যা নিয়ম হয়, দুইয়ের বেশি ভেক্টরের যোগ করতে গেলে নিয়ম আলাদা হবে। এবার এই দুটো ভেক্টরের যোগ করার জন্য দুটো আলাদা আলাদা নিয়ম আমাদের রয়েছে। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামন্তরিক সূত্র। দুটো আলাদা আলাদা কেন সূত্র থাকলো না, দুটো প্রয়োগের ক্ষেত্রটা হচ্ছে আলাদা। দুজন রেজাল্ট্যান্টটা একই দিবে, অর্থাৎ দুজন লব্ধির ফর্মুলাটা আমাদেরকে একই দেবে, কিন্তু দুটোর প্রয়োগের ক্ষেত্রটা আলাদা। আমি এই বিষয়ে একটু আলোচনা করছি। ধরো আমি আগে সামন্তরিক সূত্রটা, যেটা আমাদের সচরাচর বেশি চোখে আসে, সেই জায়গাটা আলোচনা করছি। যেটা আমি একটু আগে গাছ কাটার কথা বললাম, যে দুটো ভেক্টর শুরু হয়েছে আমাদের একই বিন্দু থেকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা প্রয়োগ করব সেটা হয়ে যাবে সামন্তরিক সূত্র। এই জন্য সামন্তরিক সূত্রটাকে বলা হয় টেল টু টেল রুল। অর্থাৎ আমি একটু আগে আদিবিন্দু, দুটো ভেক্টরের আদিবিন্দু হচ্ছে সেম জায়গায়, আমি টি টু টি লিখে দিয়েছি। টেল টু টেল রুল বলা হয়, কারণ দুটোর যে টেলটা, আদি বিন্দুটা হচ্ছে একই জায়গা থেকে শুরু হচ্ছে, তখন আমাদের সামন্তরিক সূত্রটা প্রয়োগ করব। যেমন এখানে একটা গাছ ছিল, গাছটা কাটা হচ্ছে, দুদিকে দড়ি বেঁধে টান দেওয়া হয়েছে। এবার যে নিয়মটা কি সেটা আমি আসছি। এটা দিয়ে দেখো আমরা খুব সহজেই একটা সামন্তরিক তৈরি করতে পারব। এখানে যে দুটো ভেক্টর আছে, সেই দুটো ভেক্টরের জন্য আমরা সামন্তরিক সূত্রটা এখানে এখন দেখব। আগে ত্রিভুজ সূত্রটা আসি, তারপরে আমি দুটোরই এক্সাম্পল দিয়ে এখানে আমি দেখি। ত্রিভুজ সূত্রটার ক্ষেত্রে আমাদের কি বিভিন্ন দড়ি বেঁধে যে টানগুলো দেওয়া থাকে, তার ক্ষেত্রে বেশিরভাগ, বা কপি কলের ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে আমরা ত্রিভুজ সূত্রটা বাস্তবে দেখতে পাই। এটা যেমন আমি বাস্তবের ক্ষেত্রে বললাম, গাছ কাটার ক্ষেত্রে, তো এখানেও আমরা সেটা দেখতে পাই। এখানের ক্ষেত্রে নিয়মটা কি হবে না, একটা ভেক্টর শেষ হচ্ছে, আরেকটা ভেক্টর শুরু হচ্ছে, তখন আমরা এই যে ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রটাকে আমরা প্রয়োগ করতে পারবো। সেই জন্য এই যে রুলসটা আছে, এই রুলসটাকে আমাদের হেড টু টেল নিয়ম হিসাবে আমরা বলবো, এইচ টু টি। দেখো এই ভেক্টরটা, এটা টেল, এটা হেড, তো এখান থেকে এর টেলটা স্টার্ট হচ্ছে, সেই জন্য আমরা হেড টু টেল নিয়মও এটাকে বলতে পারি, বা তোমরা মনে রাখতে পারবে যে ত্রিভুজ সূত্রটা তখন আমরা প্রয়োগ করব। এবার এই সূত্রের যে বিবৃতি, এখন বর্তমান যে সিলেবাস, সেই অনুযায়ী আমরা জানি সব এমসিকিউ রয়েছে, তবুও একটু থিওরিগুলোকে বা ডেফিনেশনগুলোকে জানতে হবে কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য। তো ত্রিভুজ সূত্র যেটা আছে সেইটা কি বলছে, যে দুটো ভেক্টর আমাদের একটা ত্রিভুজের পাশাপাশি বা ক্রম অনুসারে বিহিত দুটো বাহুকে মানে আর অভিমুখে প্রকাশ করেছে, তখন এই ত্রিভুজটাকে বদ্ধ করার জন্য যে বাহুটা লাগবে, সেই বাহুটা হয়ে যাবে তার লব্ধির মান এবং অভিমুখ। আচ্ছা দেখো, এই জায়গাটাতে যদি আমি একটা লাইন দিয়ে যোগ করি, তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব একটা বদ্ধ ত্রিভুজ। এটা আমরা একটা বদ্ধ ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে দুটো ভেক্টর একটি ত্রিভুজের পাশাপাশি দুটো বাহুকে মানে এবং অভিমুখে প্রকাশ করেছে, তখন যে থার্ড বাহুটা থাকছে সেটা হয়ে যাবে ওই দুটো ভেক্টরের মান, লব্ধির মান এবং অভিমুখ। আমাদেরকে কি করতে হবে, ভেক্টরটাকে বিপরীত ক্রমে নিতে হবে। দেখো আমি এইটা গেছি, ও বিন্দু থেকে এ বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু, আমি বি থেকে ও এতে আসবো না, আমাকে এটাকে বিপরীত ক্রমে নিতে হবে। অর্থাৎ ও থেকে বি যাব, এইটা তখন হয়ে যাবে আমাদের লব্ধির, যেটা আছে দুটো ভেক্টরের লব্ধি। অর্থাৎ এখানে সি সমান আমরা লিখতে পারবো ভেক্টর এ প্লাস ভেক্টর বি।
লব্ধির অভিমুখটা কি হবে না, এ ভেক্টরের সাথে সাপোজ এই অভিমুখটা ফাই তৈরি করেছে, এটা কোণ করেছে, এই ফাইটা হয়ে যাবে আমাদের লব্ধির অভিমুখ। তখন আমরা এটাকে রিপ্রেজেন্ট করব যে ফাই যেটা আছে অর্থাৎ লব্ধিটা সেটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করে আছে। এবার এই ভেক্টর দুটোর ক্ষেত্রে আমি বলেছি যে দুটো ভেক্টরের অ্যাডিশন করতে গেলে আমাদেরকে যেটা বিবেচনা করতে হবে তাদের সেটা অভিমুখটা। সেই অভিমুখটা কি না এখানে কোণ দিয়ে প্রকাশ করা হয়। এ আর বি এর মধ্যবর্তী কোণ কত আছে সেটা আমরা দেখব। সেটা তার জন্য আমি এই ওয়ে যেটা আছে সেটাকে একটু বাড়িয়ে দেব আর এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। এই যে কোণটা পাচ্ছি এই থিটা, থিটা কোণটা আমার এখানে হয়ে যাচ্ছে, থিটা হলো এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা আমাদের ত্রিভুজ সূত্র হয়ে গেল। এখন আমরা শুধুমাত্র লব্ধিটা লিখেছি, এবার অঙ্ক করার জন্য আমাদের লব্ধির মানটা বের করতে হয় আলাদা করে বা অভিমুখটা বের করতে হয়। সামান্তরিক সূত্র যদি আমি চলে যাই সেখানে কি হবে না, এই যে দুটো ভেক্টর এ আর বি তারা কি করছে, একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটোকে মানে এবং অভিমুখে প্রকাশ করেছে। এখানে যেমন থিটা কোণ এটা ছিল, এই কোণটা আমাদের দুটো ভেক্টরের মধ্যে কোণ থিটা। তো তখন কি হবে, ওই সামান্তরিকের যে কর্ণ সেই কর্ণটা হয়ে যাবে আমার দুটো ভেক্টরের লব্ধির মান। এই যে কর্ণটা আমরা পাবো এই কর্ণটা হয়ে যাবে দুটো ভেক্টরের লব্ধির মান। যাই হোক এটা একটা কর্ণ মানে সোজা হবে, সরল রেখা হবে, এটা তোমরা সরল রেখা করে নেবে। এইটা পেয়ে যাব আমাদের লব্ধির মানটা। আর অভিমুখ বের করতে বললে কি হবে, এই সম্পূর্ণ কোণটা কিন্তু আমাদের থিটা ছিল, হ্যাঁ। অভিমুখ বের করতে বললে আমাদের কি হবে না, এই এ ভেক্টরের সাথে কত অভিমুখ পড়েছে এই কোণটা হচ্ছে ফাইটা। আগেরটার আমি যেভাবে দেখিয়েছিলাম ফাই, আর ওটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে প্রকাশ করতে পারবো সি ইজ ইকাল টু এ প্লাস বি, যেখানে থিটাটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, সামান্তরিকের যে আমাদের উপপাদ্যগুলো ক্লাস 9-10-এ পড়তাম সেখানে আমাদের ছিল যে দুটি বিপরীত বাহু পরস্পর সমান সমান্তরাল হয়, অতএব এই দিকটাও আমার বি হবে, এটা বি হলে এটা বি, এই বাহুটা এ হলে এই দিকের বাহুটাও হচ্ছে আমার এ হবে। তো আমাদের এখন ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রটা পড়লাম, সেখান থেকে আমাদের যে ভেক্টরের রেজাল্ট্যান্টটা সেটা পেলাম। এবার আমাদের রেজাল্ট্যান্টের মান বের করাগুলো করতে হয়। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সামান্তরিকটা আমি অঙ্কন করেছি, তো আমি যদি এই বাহুটাকে বর্ধিত করে দিই এবং এই বিন্দু থেকে যদি একটা লম্ব টেনে নিই, তো বিন্দু থেকে একটা লম্ব টেনে নিলে দেখা যাবে ও ত্রিভুজের যে আমি ত্রিভুজ সূত্রের জন্য যে ছবিটাকে করেছিলাম দুটো হচ্ছে একই জিনিস চলে আসছে। সেই জন্য তোমরা দেখবে যে ত্রিভুজ সূত্রের যে রেজাল্ট্যান্টের ফর্মুলা আর সামান্তরিক সূত্রের রেজাল্ট্যান্টের যে ফর্মুলাটা অর্থাৎ লব্ধির ফর্মুলাটা দুটো আমাদের একই ফর্মুলা আসে। তো এই যে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র যেটা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু আমি আবার রিপিট করছি দুটো ভেক্টরের যোগের জন্য, ঠিক আছে। এবার এই সি এর মানটা কত সেটা আমাদের জানা দরকার। তো তার জন্য আমাকে একটা ছবি অবশ্যই মুছতে হবে। তো আমি সামুদ্রিক, যেহেতু দুটো একই পার্ট পাচ্ছ, যদি এই অংশটাকে আমি মুছে দিচ্ছি না, আমি ব্লক করে দিচ্ছি, দুটোকে যদি ব্লক করে দেখানো হয় দেখতে পাচ্ছ দুটো আমাদের একই ছবি আসছে। সেই জন্য আমাদের রেজাল্ট্যান্টের ভ্যালুটা আমরা একই পাবো। দেখে নাও একই আসছে দুটো ছবি, রেজাল্ট্যান্টের ভ্যালুটা আমরা একই পাবো। এখন এই রেজাল্ট্যান্টের ভ্যালুটা কত আসে, যদিও তোমাদের এমসিকিউ, তবুও আমি একটু খুব শর্টে এই জায়গাটা একটু আলোচনা করার চেষ্টা করব, বেশি কিছু না গিয়ে। আচ্ছা, এই যে ওবি স্কোয়ার, এই ওবি যেটা আছে সেটা আমরা পেয়েছি লব্ধি। তো এটা অবশ্যই দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে আমাদের, এটা 90 ডিগ্রি কোণ। মানে ওবি স্কোয়ার যেটা আমরা লিখতে পারবো সেটা আমাদের লেখা যাবে ওএ স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার।
ওবি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার বসিয়ে দিচ্ছি, কারণ এর মানটা হচ্ছে সি। ওয়ে যেটা আছে সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারছি। একটা চলে আসছে আমাদের ওবি স্কোয়ার সমান, এটা ওডি স্কোয়ার হবে, ওডি স্কোয়ার আর বিডি স্কোয়ার। ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার, এখানটা ও থেকে ডি, ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওডির জায়গাতে আমি ওএ প্লাস এখানে লিখতে পারবো এডি তার হোল স্কোয়ার। বিডি যেটা আছে সেটা আমি এখানে লিখে দিলাম, যা আছে বিডি স্কোয়ার। এই জায়গাটা আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসবে, সেই জায়গা থেকে আমি লিখতে পারছি ওএ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2ওএ এডি, আর আমাদের বিডি স্কোয়ারটা যেমন ছিল সেভাবে আমরা লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এই জায়গাটাতে দেখো ওএ স্কোয়ারের মানটা এ হয়, তাহলে আমরা এ স্কোয়ার পেয়ে গেলাম। এই পার্টটাকে আমি একটু আগিয়ে লিখে দিচ্ছি, 2 এর জায়গায় এ বসছে, আর এডি যেভাবে আছে আমি এটাকে রেখে দিলাম। এরপরে পড়ে থাকছে দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই জায়গাটা ফলো করলে দেখতে পাবে যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এইটা একটা আলাদা সামান্তরিক তৈরি হয়ে যাচ্ছে, সেখান থেকে আমি এবি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এডির মানটা আমি সাইডে বের করে দেখিয়ে দিচ্ছি, আর এই জায়গাতে চলে আসছে। আচ্ছা, এই পার্টটা এই জন্য আমি একটু আগে লিখে নিলাম, তাহলে আমাকে একটা লাইন কম লিখতে হবে। এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান চলে আসছে এবি স্কোয়ার, তাহলে আগে এবি স্কোয়ারটা লিখে নিচ্ছি, তারপরে 2a। এডির মানটা একটু দেখো, এডির মান যেটা আসবে, এই যে ত্রিভুজটা পাচ্ছ আমাদের সমকোণী ত্রিভুজ একটা, সেই জায়গার থেকে লিখতে পারবো এডি ইজ ইকাল টু এই যে এডির ভ্যালুটা সেটা আমরা লিখতে পারবো এবি cos থিটা আকারে, অর্থাৎ বি cos থিটা আকারে আমরা লিখতে পারছি। আর cos থিটা ইজ ইকাল টু আমাদের এডি বাই এবি লেখা যাবে, সেই জায়গার থেকে আমরা লিখতে পারছি এডি ইজ ইকাল টু বি cos থিটা। এখানে আমাদের বসে যাচ্ছে বি cos থিটা। এই জায়গাটাতে সি স্কোয়ার ইজ ইকাল টু চলে আসছে এ স্কোয়ার, এবি মানে তো অলরেডি আমরা বি পেয়ে গেছি, বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এইটা আমরা পেয়ে গেলাম, যে লব্ধি আছে সেই লব্ধির ফর্মুলাটা এখান থেকে সি সমান বের করতে পারবো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা চলে আসছে দুটো ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধির মানের ফর্মুলাটা। ঠিক আছে, যদি আমরা সামান্তরিক সূত্র দিয়ে বের করতাম একই মান আমরা এখানে পেতাম। এবার আমি আলোচনা করব এই যে লব্ধিটা পাচ্ছি আমরা, এই যে লব্ধির মানটা কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে সেই জায়গাটা এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এই যে সি স্কোয়ার বা সি এর ভ্যালুটা আমরা পেয়েছি, আমরা সি স্কোয়ারটাকেই যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। এখানে দেখো এ বি এদের মান যদি নির্দিষ্ট থাকে, তো সি এর মানটা সম্পূর্ণভাবে নির্ভর করবে এই যে cos থিটা টার্মটা আছে তার উপর, অর্থাৎ থিটাটার উপর, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর। তো প্রথমে আমরা আলোচনা করব যে সর্বোচ্চ মানের ক্ষেত্রে এটা কি ঘটবে, বা ম্যাক্সিমাম যে মানটা কখন পাবো সেই জায়গাটা আমরা আলোচনা করব। তো যদি দেখি এই থিটার ভ্যালুটা আমাদের 0 ডিগ্রি হয়, তখন cos থিটার ভ্যালুটা 1 হবে। সেই ক্ষেত্রে আমাদের চলে আসছে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এটা লেখা যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার আকারে। তো এখানে দেখতে পেলাম আমরা যে মানটা বের করতে চাইলাম সেটা হচ্ছে সর্বোচ্চ মান। আমরা যখন ত্রিকোণমিতি পড়েছি সেখানেও আমরা দেখেছি cos থিটার সর্বোচ্চ মান 1, ক্লাস 11 ম্যাথেতে এটা পড়ানো হয় যে cos থিটার যে সর্বোচ্চ মান, বা ক্লাস তোমরা 10-তেও পড়েছো যে cos থিটার সর্বোচ্চ মান 1 হবে। সেই জন্য আমি এখানে সি না লিখে সি ম্যাক্স লিখলাম, যে সর্বোচ্চ মান যেটা পাচ্ছি সেটা আমাদের সি ম্যাক্স ইজ ইকাল টু চলে আসছে, বা সি ম্যাক্স স্কোয়ার ইজ ইকাল টু চলে আসছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো
তো সি ম্যাক্স ইজ ইকাল টু চলে আসছে এ প্লাস বি, অর্থাৎ দুটো ভেক্টরের যে লব্ধি পেলাম তার সর্বোচ্চ মান হবে ওই ভেক্টর দুটোর যোগফল। এটা কখন কাজ করবে না, যখন একই দিকে কাজ করবে। অর্থাৎ ওই যে গাছটার কথা আমরা বলছিলাম, যে গাছটাকে যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট দিকে ঠেলতে চাই বা নিয়ে যেতে চাই, সেখানে যারা দড়ি দিয়ে টানছিল তারা যেন একই দিকে দড়ি দিয়ে টানটা দেয়, তখন তাদের যে বলগুলো সেই বলগুলো যোগ হয়ে যাবে এবং সর্বোচ্চ লব্ধি কাজ করবে। সেকেন্ড পয়েন্ট আমরা চলে যাব, কখন সর্বনিম্ন কাজ করবে। আমরা এই মিনিমাম মান বা সর্বনিম্ন মান কস থিটার সেটা হচ্ছে -1 পাই। সেটা কখন না, যখন থিটা সমান 180 ডিগ্রি হয়ে যাবে, কস থিটা সেটা -1 হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা সি মিনিমাম যে ভ্যালুটা সেটা কি লিখতে পারবো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে কস থিটার যে ভ্যালুটা সেটা -1 বসানো হয়েছে। এই জায়গা থেকে এটা আমাদের, তার যেহেতু সি মিনিমাম বের করছি, আমরা এখানে রুট করে দেব। তো a মাইনাস বি তার হোল স্কোয়ার চলে আসছে, এখান থেকে আমরা a মাইনাস বি পাবো। তাহলে যে সর্বনিম্ন মান আমরা পাচ্ছি দুটো ভেক্টরের লব্ধির, তো সেটা হয়ে যাচ্ছে সেই ভেক্টর দুটোর বিয়োগফল। লব্ধির যে সর্বনিম্ন মান সেটা হয় সেই ভেক্টর দুটোর বিয়োগফল। তো আরেকটা কেস আমাদের করতে হয় স্পেশাল কেস হিসাবে, সেটা হচ্ছে যখন তাদের মধ্যে কোণটা 90 ডিগ্রি থাকে, তখন আমাদের কস যে 90 ডিগ্রির ভ্যালু সেটা হচ্ছে 0 হয়ে যায়। সেই জায়গা থেকে যে সিটা পাবো সেটা হয়ে যাবে আমাদের √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 90 ডিগ্রি বসে যাচ্ছে। তো cos 90 ডিগ্রির ভ্যালু 0, তো এই জায়গা থেকে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের চলে আসবে। এটা হয়ে যাচ্ছে লব্ধির মানটা। এখানে তিনটে কেস দেখানো হলো, 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর 90 ডিগ্রির ক্ষেত্রে। তো এখান থেকে আমাদের একটা স্পষ্ট যে মেসেজ বা বার্তা উঠে আসছে, সেটা হচ্ছে সব সময় এই লব্ধির যে মান সেটা কিন্তু দুটো ভেক্টরের বিয়োগফল থেকে দুটো ভেক্টরের যোগফলের মধ্যে থাকবে। এই পার্টটার থেকে আমাদের এমসিকিউ দু একটা থাকে। সেটা কিরকম এমসিকিউ থাকে তা অনেক সময় বলে দেয়া হয় যে নিচের কোন দুটি ভেক্টরের ক্ষেত্রে লব্ধির মান 6 বা 8 হতে পারে না, দিয়ে কিছু অপশন দেয়া থাকে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা এই যে নিয়মটা আমি এখানে লিখে দিলাম সেটা ফলো করে দেখব। অর্থাৎ ওখানে দেখব যে দুটো ভেক্টর দেয়া রয়েছে সেই ভেক্টর দুটোর বিয়োগফল কত আর যোগফল কত, তার মধ্যে ওই 6 বা 8 যেটা লব্ধি বলেছে সেটা পড়ছে না পড়ে না। যদি পড়ছে তাহলে অবশ্যই সেটা লব্ধির মান হবে, যদি না পড়ে তাহলে সেটা লব্ধির মান হবে না। এটার থেকে এমসিকিউ তোমরা যে কোনো টেক্সট বইতেই পেয়ে যাবে, দেখতে পাবে। এইটার উপর নির্ভর করে একটা এমসিকিউ তোমাদের রয়েছে। তো আমরা দুটো ভেক্টরের যোগ এখন করলাম। এরপরে চলে যাব, যদি দুটোর বেশি ভেক্টর থাকে সেখানে আমরা কিভাবে তাদেরকে যোগ করব। তো সেটার নিয়ম রয়েছে বহুভুজ সূত্র বা পলিগন ল, তোমরা দেখবে বহুভুজ সূত্র। সেটা কি হবে বা কিভাবে আসবে, বলছে যে দুইয়ের বেশি যে ভেক্টরগুলো রয়েছে সেই ভেক্টরগুলো যদি একটা বহুভুজকে মানে ক্রম অনুসারে যে গৃহীত বাহুগুলো সেই বাহুগুলোকে মানে এবং অভিমুখে প্রকাশ করেছে, তখন ওই বহুভুজটা বদ্ধ করতে যে অন্তিম বাহুটা লাগছে বিপরীত ক্রমে নিলে সেটা হয়ে যাবে আমাদের লব্ধির মান। এই যে বাহুটা আমি লাল কালিতে দেখিয়েছি, এই অন্তিম যে বাহুটা, এটা বহুভুজটাকে বদ্ধ করতে আমার লাগছে এখানে। তো এইটা হয়ে যাবে আমাদের লব্ধির মান এবং অভিমুখ। আমি এটাকে আগে রেজাল্টেন্টটা লিখে দিলাম। এটা ওএ একটা ভেক্টর, এটাকে এ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, এটা বি ভেক্টর, এটা ভেক্টর সি, এটা ভেক্টর ডি ভেক্টর। তাহলে ও আর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে লব্ধি। তো আর সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এটা কিভাবে আমাদের প্রমাণ করব, আর এটা প্রমাণ করব যে ত্রিভুজ সূত্রটা পড়েছিলাম সেই ত্রিভুজের যে ধারণা থেকে, সেই ত্রিভুজের ধারণা থেকে আমরা এখানে প্রমাণটা করতে পারবো, বা ত্রিভুজ সূত্রের ধারণা থেকে। ধরো যদি আমরা ও আর বি যোগ করে দিই, তাহলে দেখো এটা একটা ত্রিভুজ তৈরি করেছে।
এখানে ওবি যেটা আমরা পাচ্ছি এইটা হচ্ছে এ আর বি এর লব্ধি হয়ে গেল। ওবি যে ভেক্টরটা পাবো, যদি আমরা এটা ডট ডট দিয়ে যোগ করেছি আমি ডটের লাইন দিয়ে, তো এই যে ওবি পাচ্ছি সেটা এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল পাচ্ছি। তাহলে এখানে আমরা এটাকে এ প্লাস বি আকারে ভাবতে পারবো। আচ্ছা, আরেকটা যোগ করলাম ও থেকে সি। ও থেকে সি যেটা যোগ করলাম, এই ওসি যেটা আমরা পাচ্ছি এখন, এই পার্টিকুলার ত্রিভুজটার কথা যদি ভাবি, ও বি সি ত্রিভুজটা, প্রথমে যে ত্রিভুজটা আমি প্রত্যেকটা পার্ট ছোট ছোট করে এখানে আমি লিখে দিচ্ছি। তো প্রথমে যে ত্রিভুজটাকে আমরা আলোচনা করেছিলাম সেই ত্রিভুজটা ছিল ও এ বি ত্রিভুজ। তো এর ক্ষেত্রে কি এসেছে আমাদের, দেখো ওবি যে বাহুটা পেয়ে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে এ প্লাস বি, সেটা একটা পার্টিকুলার ত্রিভুজ, সেখানে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা ওবি সমান এ প্লাস বি লিখলাম। এবার আমি নেক্সট যে ত্রিভুজটার কথা ভাবছি, ত্রিভুজ ও বি সি, সেটার ক্ষেত্রে কি আসবে না, এই যে ওসিটা, ওসি বাহুটাকে আমরা লিখতে পারবো দেখো ওবি প্লাস বিসি আকারে। তো এই ওবির ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি এ প্লাস বি, আর এটা হচ্ছে সি ভেক্টর। এবার চলে আসা যাক, আমাদের এটা ওসি ছিল, ওসির মানটা আমরা পেয়ে গেলাম। যে লাস্ট যে ত্রিভুজটা আমাদের পড়ে থাকছে ত্রিভুজ ও সি ডি, এখানে ওডি ইজিক্যাল টু আমরা লিখতে পারবো ওসি প্লাস সিডি আকারে। তো ওসির মান অলরেডি আমরা পেয়েছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। বহুভুজ সূত্র আকারে আমরা অনেকগুলো ভেক্টরের আমরা এখানে যোগ করতে পারলাম, এখানে আমরা 4টে ভেক্টরের যোগ করতে পারলাম। আমাদের ভেক্টর যে যোগ সেটা আমরা এখানে শেষ করলাম, যোগের যে নিয়মগুলো বা সেটা আমরা করলাম। এরপরে আমরা চলে যাব ভেক্টরের বিয়োগ। ভেক্টরের যোগ আমরা এখানে শেষ করলাম, এরপরে চলে যাব ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের বিয়োগ যখন করব, দুটো ভেক্টরের আমরা বিয়োগ এখানে আলোচনা করব। আচ্ছা, ভেক্টর যোগের সাথে আমি তুলনা করেই যাব। ভেক্টর যোগের যে ফর্মুলাটার ক্ষেত্রে আমরা এখানে সি দিয়ে লিখেছিলাম, সেই জন্য আমি সি দিয়েই যাচ্ছি। তো সি ইজিক্যাল টু পেয়েছিলাম আমরা এ প্লাস বি, দুটো ভেক্টর যোগ করেছিলাম, এবং সেখান থেকে এর যে মানটা আমাদের এসেছিল সেটা এসেছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস থিটা। থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন চলে আসবে দুটো ভেক্টরের বিয়োগ। তো সেই রেজাল্ট্যান্টটাকে আমি যদি ডি ভাবি, তো ডি ইজ ইকাল টু এ মাইনাস বি। তো আমরা বীজগণিত ক্লাস 7 যখন শুরু করি সেখানে আমরা দেখেছিলাম এই এ মাইনাস বিটাকে আমরা ভাবতে পারি এ প্লাস মাইনাস বি আকারে। তাহলে এখানে কি দাঁড়ালো, অ্যাকচুয়ালি দেখো আবার সেই যোগই আসলো। আগে যেটা এ আর বি এর যোগ ছিল, এখানে আসছে এ এবং মাইনাস বি এর যোগ। তো আমাদের এ বি যে ভেক্টরটা আমি অঙ্কন করেছিলাম যদি সামান্তরিক সূত্র দিয়ে, আগে ছিল আমাদের এই দিকে বি এর ডিরেকশনটা আমি দেখিয়েছিলাম ভেক্টর বি, ওটা আমি ডট দিয়ে দেখালাম, এটা আমার ভেক্টর এ ছিল। যখন আমরা এ মাইনাস বি করব, সেখানে দেখা যাচ্ছে এই ভেক্টরটা বি ভেক্টর নেই, মাইনাস বি আছে। তো মাইনাস বি মানে সেটা বি এর বিপরীত ভেক্টর। তো এটাকে উল্টো দিকে আমরা বর্ধিত করলাম একদম সেম লেন্থ পর্যন্ত, এই ভেক্টরটা মাইনাস বি হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এই ভেক্টর ডি যেটা হবে সেটা অ্যাকচুয়ালি এই কর্ণটাকে হিসাব করে আমাদেরকে বের করতে হবে, এইটা হয়ে যাবে লব্ধির মান। আর সি যেটা পেয়েছিলাম অর্থাৎ যোগ যেটা পেয়েছিলাম, এই দুটো একই ডায়াগ্রামের মধ্যে দেখিয়ে দিচ্ছি। যেটা আমরা সি পেয়েছিলাম সেটা আমাদের ছিল এই কর্ণটা ছিল, এটা অলরেডি আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, সেটা হচ্ছে এ আর বি এর যোগফল। এখানে যেটা আলোচনা করছি এ আর বি এর বিয়োগফল, অর্থাৎ এ আর মাইনাস বি এর যোগফল। তো সেই জন্য এ করলাম, বিটাকে উল্টো দিকে বর্ধিত করে মাইনাস বি করলাম, এইটা পেয়ে যাবো আমার রেজাল্ট্যান্টটা। এই রেজাল্ট্যান্টটা কার পেলাম না, দুটো ভেক্টরের বিয়োগফলের। আগে যে কোণটা থিটা ছিল, এখন কোণটা কিন্তু দুটো ভেক্টরের মধ্যে যে কোণটা থিটা ছিল, এখন দেখা যাচ্ছে সেই থিটা কোণটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে,
থিটা কোণটা চলে আসছে থিটা প্লাস 180 ডিগ্রি, এইভাবে যদি ভাবি। সেই জন্য যে বিয়োগফলের সূত্রটা আমাদের আসে, এই ফর্মুলাটার থেকে বিয়োগফলের যে সূত্রটা আসে, এটা সিম্পল ম্যাথ করতে কাজে লাগে, এর কোনো ডেরিভেশন তোমাদের সেভাবে করানো হয় না বা করা হয় না। সেটা আসবে আমাদের এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। অর্থাৎ ফর্মুলাটা যেটা পড়েছিলে সেটা ছিল প্লাস 2ab cos থিটা যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে মাইনাস 2ab cos থিটা। আজকে আমরা স্কেলার ভেক্টরের একটা ধারণা পেলাম, তার সাথে সাথে তার যোগ এবং বিয়োগ আমরা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা গুণ শিখব আর ভেক্টর ভাগটাকে নিয়ে আলোচনা করব। ভেক্টর যেহেতু মান আছে এবং অভিমুখ আছে, তাই ডাইরেক্ট ভেক্টরের ভাগ আমরা করতে পারি না বা করি না, কারণ মানটাকে ভাগ করা গেলেও অভিমুখটাকে ভাগ করা যায় না। সেই জন্য আমাদের ভেক্টরের উপাংশ বিভাজন আমরা করব আর ভেক্টরের গুণ করব, সেটা নেক্সট ক্লাসে আমরা করব।